বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আসো, আমাদের ল্যাবরেটরি এই অভিজ্ঞতায় তৃতীয় থেকে অষ্টম সেশন পর্যন্ত আমরা আলোচনা করব। তা তৃতীয় থেকে অষ্টম সেশনে আলোচনার প্রথমে আমরা এইখানে যে প্রশ্নগুলো আছে এটা আলোচনা করব এবং এর পরবর্তীতে আমরা এর পরবর্তী যে সবপূরণ আছে সবপূরণটা নিয়ে আলোচনা করব। তা আসো, আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা ইতিমধ্যে জানো, মৌলিক পদার্থের পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা। পরমাণুতে এই তিন ধরনের কণা কীভাবে বিন্যস্ত থাকে তা জেনে নেওয়া যাবে। তাহলে আসো, আমরা পরমাণুতে যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে, এই তিন ধরনের কণা কীভাবে বিন্যস্ত থাকে তা জেনে নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই, পরে এরা পরমাণুতে কীভাবে বিন্যস্ত থাকে এটা আমরা আস্তে আস্তে জেনে নেব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো, পরমাণুর তিনটি কণা নিয়ে তৈরি। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। দেখো, ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার আধান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। এই আধানের পরিমাণ -1.60 × 10⁻19 কুলম্ব। একে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 ধরা হয় এবং এর ভর প্রোটন ও নিউট্রনের তুলনায় 1840 গুণ কম, তাই আপেক্ষিক ভর 0 ধরা হয়। প্রোটন হলো পরমাণুর একটি মূল কণিকা, যার চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ। এ আধানের পরিমাণ +1.60 × 10⁻19 কুলম্ব। একে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রোটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক আধান +1 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। এরপর দেখো, নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা, যার কোনো আধান বা চার্জ নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউট্রন রয়েছে। একে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। নিউট্রনের আপেক্ষিক আধান 0 আর আপেক্ষিক ভর 1 ধরা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা বিভিন্ন মৌলের নাম অর্থাৎ জানতে পারবো এই অধ্যায়ে, তা আমি তোমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌল বলে দিচ্ছি। এই মৌলগুলো তোমরা এখান থেকে দেখে পড়ে নেবে এবং ভর সংখ্যাও জেনে নেবে। আর এই মৌলগুলোর নাম যদি তোমরা 1 থেকে 30 পর্যন্ত জানতে পারো এবং ভর জানতে পারো, তাহলে এই অধ্যায়টা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই কারণে এখান থেকে তোমরা মৌলের নামগুলো এবং পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যাগুলো তোমরা মুখস্থ করে নেবে। তা আসো, তাহলে আমরা মৌলগুলোর নাম দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি পর্যায় সারণী দেখতে পাচ্ছ। এই পর্যায় সারণীর 118টি মৌল আছে। তা আমরা এখানে 1 থেকে 30টি মৌল আমরা দেখব। তো প্রথম মৌল দেখো, হাইড্রোজেন। এটা 1 নম্বর আছে, তাই পারমাণবিক সংখ্যা 1। হিলিয়াম হলো 2 নম্বর আছে, তাই পারমাণবিক সংখ্যা 2। এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আমরা এই পর্যন্ত মুখস্থ করব। ঠিক আছে, তাহলে জিঙ্ক হলো 30 নম্বরে, এই কারণে পারমাণবিক সংখ্যা 30। আর দেখো, এর পাশে ভর সংখ্যা আছে, এই যে 65। এটা হলো ভর সংখ্যা, এটা হলো পারমাণবিক সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা মজার ব্যাপার হলো যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা, তার ইলেকট্রন সংখ্যা তাই, প্রোটন সংখ্যাও তাই। খুব সুন্দর করে মনে রাখবে তোমরা, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা হবে তার ইলেকট্রন সংখ্যা তাই হবে এবং প্রোটন সংখ্যাও তাই হবে। তাহলে জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। তাহলে এর প্রোটন সংখ্যাও 30, ইলেকট্রন সংখ্যাও 30। আর একটা উদাহরণ দেখি, বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5, যেহেতু 5 নম্বর সিরিয়াল আছে। তাহলে এর ইলেকট্রন সংখ্যাও 5, প্রোটন সংখ্যাও 5। এবার আছে নিউট্রন সংখ্যা আমরা বের করব। তো নিউট্রন সংখ্যা কী করে বের করব?
ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই, যেহেতু পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান, তাহলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাবো। তাহলে দেখো 11 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত? 6। তাহলে বোরনের নিউটন সংখ্যা হলো 6। তা আমরা প্রথমে পড়ছিলাম যে হাইড্রোজেনের কোনো নিউটন সংখ্যা নেই। তাহলে কীভাবে? দেখো এখানে হাইড্রোজেনের দেখো ভর সংখ্যা 1 আর পারমাণবিক সংখ্যা 1। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1। তাহলে 1 থেকে যদি আমরা প্রোটন সংখ্যা 1 বাদ দিই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কী থাকে? 0। তাহলে শুধুমাত্র হাইড্রোজেনের নিউটন নাই, আর বাকি প্রত্যেকটা মৌলের নিউটন আছে। আশা করছি তোমরা এই মৌলগুলোর নাম সবাই মুখস্থ করে ফেলবে 30 পর্যন্ত। এর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার যে সিরিয়ালটা, এটাও মুখস্থ করে নেবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস জানতে পারবো, এবং এখান থেকে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, পরমাণুর গঠন, কীভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে। যদি তাহলে আমি পারমাণবিক সংখ্যা মুখস্থ করি বা মৌলের নামগুলো মুখস্থ করি, তাহলে ইলেকট্রন বিন্যাস করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো, প্রোটন সংখ্যাও বের করতে পারবো যদি পারমাণবিক সংখ্যা জানা থাকে। শিক্ষার্থীরা এরপরে দেখো কেন কোনো নির্দিষ্ট পদার্থ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তা বুঝতে হলে এই বিন্যাস জানা দরকার। শিক্ষকের সহায়তায় তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণুর গঠন অধ্যায় থেকে পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম, রাসায়নিক সংকেত নির্ণয়, আইসোটোপ, মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নাও। তাহলে আসো আমরা পরপর এটা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব পরমাণুর কি গঠন, এরপরে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, তারপর রাসায়নিক সংকেত নির্ণয়, তারপর আইসোটোপ, তারপর হলো মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয়। এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে আসো আমরা পরমাণুর গঠন নিয়ে আমরা আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ পরমাণু গঠন। দেখো পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা 2 রকমের, অণু ও পরমাণু। পরমাণুর ক্ষুদ্রতম কণা আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু পরমাণু নামক এই ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। অর্থাৎ কোনো ইতিপূর্বে আমরা যে মৌলিক পদার্থগুলো দেখলাম 1 থেকে 30 পর্যন্ত, এই প্রত্যেকটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হলো তার পরমাণু। পরমাণুতে সাধারণত 2টি অংশ থাকে, ঠিক আছে? পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস, আর 2 নম্বর হল নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দেখো এখানে কত? 1 2 3 4 5 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন যদি থাকে তাহলে এই মৌলের নাম হলো কার্বন। তাহলে দেখো এর বাইরে 6টা ইলেকট্রন আছে, তাহলে ভিতরেও 6টা ইলেকট্রন এবং 6টা কি নিউট্রন আছে, ঠিক আছে? যেহেতু ভর সংখ্যা এর 12, এর মৌলের নাম হলো কার্বন। তাহলে দেখো ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসে অবস্থিত। প্রোটন ধনাত্মক ও পজিটিভ চার্জ বিশিষ্ট, আর নিউট্রন চার্জবিহীন। তাহলে এর কেন্দ্রে থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে 2টা জিনিস থাকে, একটা থাকে প্রোটন আর একটা থাকে নিউট্রন, ঠিক আছে? তাহলে এখন দেখো কার্বনের আমরা যদি এখানে লিখি কার্বন, তাহলে কার্বন হলো পারমাণবিক সংখ্যা হলো 6। পারমাণবিক সংখ্যা যদি 6 হয় তাহলে আমরা জানি পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তাই প্রোটন সংখ্যা তাই। তাহলে ইলেকট্রন সংখ্যা 6, তাহলে দেখো ইলেকট্রন কটা দিছে? প্রথম স্তরে যাবে 2টা ইলেকট্রন, আমরা আগে একটু জেনে নিই, পরবর্তীতে জানবো, তারপরও জানি। প্রথম স্তরে ইলেকট্রন যাবে হলো 2টা, দ্বিতীয় স্তরে যাবে হলো 8টা, তৃতীয় স্তরে যাবে হলো 16টা, আর চতুর্থ স্তরে যাবে হলো 32টা ইলেকট্রন, ঠিক আছে? প্রথম স্তরে কয়টা? 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে তৃতীয় স্তরে হলো 18টা, হ্যাঁ, তৃতীয় স্তরে যাবে হলো 18টা, আর চতুর্থ স্তরে যাবে হলো 32টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে দেখো প্রথম স্তরে, এটা হলো প্রথম স্তর, প্রথম স্তরে ইলেকট্রন যাওয়ার কথা 2টা, 1 2 কার্বনের, তাহলে কার্বনের 6, ইলেকট্রন প্রথম স্তরে 2টা, বাকি থাকে কয়টা? 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এর ভর সংখ্যা কত? 12। এখান থেকে দেখে নিয়ে তোমরা ভর সংখ্যা 12। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি পারমাণবিক সংখ্যা যদি 6 হয় তাহলে ইলেকট্রন সংখ্যাও 6, প্রোটন সংখ্যাও 6। তাহলে আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমরা কি বাদ দিব, তাহলে কত হলো? 6। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে এর 6টা হলো প্রোটন আর 6টা হলো নিউট্রন, ঠিক আছে? তাহলে পরমাণুর কেন্দ্রে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন, এটাকে বলা হবে নিউক্লিয়াস।
তাহলে প্রোটন হলো ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রন হলো চার্জবিহীন। দেখো যেগুলো নিউট্রন আছে এগুলো কোনো চার্জ নেই, ঠিক আছে। ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন পজিটিভ আর নিউট্রন হলো চার্জবিহীন। পরবর্তীতে দেখো একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তখন তার মোট চার্জ শূন্য হয় বলে পরমাণুর চার্জ নিরপেক্ষ হয়। অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন দুইটাই কি থাকে, সমান থাকে। তার প্লাস মান আছে কাটা, তার প্লাস মান আছে কাটা গেলে কি হয়, শূন্য হয়ে যায়, এই কারণে নিরপেক্ষ হয়। প্রোটন ও নিউট্রনের ভর ইলেকট্রনের ভর থেকে প্রায় 2000 গুণ বেশি, কাজেই পরমাণুর ভর মূলত তার নিউক্লিয়াসের ভর। পরমাণুকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা ভিন্নতার কারণে পরমাণুর ধর্মের পার্থক্য দেখা যায়। পরবর্তীতে দেখো পরমাণু এবং পারমাণবিক মডেলের ধারণার উৎপত্তি ও বিকাশ। তোমরা এখান থেকে এটা একটু সুন্দর করে দেখে নিও শিক্ষার্থীরা। তাহলে এটাই ছিল আমাদের পরমাণুর গঠন। পরমাণু গঠন করতে গেলে কি কি লাগে, তিনটা জিনিস, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর ইলেকট্রন থাকে পরমাণুর কেন্দ্রের বাহিরে, অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরে। এটা একটা শক্তি স্তরের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের পরে আসে তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি, পঞ্চম, এইভাবে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় স্তরে থাকবে হলো 8টা, তৃতীয় স্তরে 18টা, চতুর্থ স্তরে কত, 32টা। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এর সূত্র হলো প্রত্যেক স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে এখানে n এর মান যদি 1 হয় তাহলে 1² তাহলে 2 × 2, 2টা ইলেকট্রন। n এর মান যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় স্তরে 2 × 2 = 4, 4 × 2 = কত, 8। এবার তৃতীয় স্তরে 3টা, 3 × 3 = 9, 9 × 2 = 18। তারপর চতুর্থ স্তর 4 × 4 = 16, 16 × 2 = 32টা ইলেকট্রন। অর্থাৎ প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 18টা, চতুর্থ স্তরে কত, 32টা ইলেকট্রন থাকবে। তাহলে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে স্তর সংখ্যাও বাড়তে থাকবে, ঠিক আছে। এখন আর পরমাণুর কেন্দ্রে কী কী থাকবে, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা। চলো আমরা পরবর্তী দিনে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা শিখব ইলেকট্রন বিন্যাসের নিয়ম, ঠিক আছে। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম কী কী ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এখান থেকে, তারপরেও আমরা একটু দেখি। দেখো, পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই সকল কক্ষপথকে শক্তি স্তর বা অরবিট বলে। অরবিটে ইলেকট্রন সমূহ কয়েকটি সুনির্দিষ্ট নিয়ম মেনে বিন্যস্ত হয়। যেমন একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো 2n² সংখ্যা, অর্থাৎ 2n² সংখ্যা ইলেকট্রন থাকবে। যদি n এর মান 1 হয় তাহলে প্রথম স্তরে কটা যাবে, 2টা। n এর মান 2 হলে তাহলে দেখো 2 × 2 = 4, 4 × 2 = 8, আমি একটু আগেই বলছি 8টা ইলেকট্রন হবে। তারপর দেখো তৃতীয় স্তরে 3 × 3 = 9, 9 × 2 = 18, তৃতীয় স্তরে 18টা ইলেকট্রন যাবে। n এর মান যদি 4 হয় তাহলে কত হবে, 4 × 4 = 16, 16 × 2 = কত, 32টা। চতুর্থ স্তরে কটা ইলেকট্রন, 32টা ইলেকট্রন যাবে। তাহলে দেখো হলো কক্ষপথের ধারাবাহিক সংখ্যা, সংশ্লিষ্ট কক্ষপথগুলো সংখ্যার সঙ্গে সঙ্গে k, l, m, n, অর্থাৎ প্রথম শক্তি স্তরকে আমরা কে বলবো, k শেল, তাহলে k শেলে যাবে 2টা ইলেকট্রন। এর দ্বিতীয় স্তরে n এর মান যদি 2 হয় সেটা হবে l শেল, l শেলে যাবে হলো 8টা ইলেকট্রন। n এর মান যদি 3 হয় তাহলে সেটা হবে m শেল, m শেলে যাবে কটা ইলেকট্রন, 18টা ইলেকট্রন। এর পরবর্তীতে 4 যদি হয় তাহলে n এর মান 4 হলে সেটা হবে কি, n শেল, আর n শেলে ইলেকট্রন যাবে হলো 32টা, ঠিক আছে। তাহলে এখানে দেখো দেওয়া আছে কক্ষপথ n = 1 হলে, যে আমি যেটা একটু আগে বললাম সেটা এখানে আলোচনা করেছে। এরপর দেখো এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী কী থাকে আমরা একটু আগে আমরা বলেছি যে প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। তাহলে n এর মান যদি 1 হয় সেটা হলো k শেল বা কক্ষপথ, n এর মান 2 হলে l শেল বা l কক্ষপথ, n এর মান 3 হলে m শেল বা m কক্ষপথ, n এর মান 4 হলে n শেল বা n কক্ষপথ, অর্থাৎ এভাবে বাড়তে থাকবে। তাহলে 1, 2, 3, 4, 4টা এখানে কক্ষপথ দেওয়া আছে। যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তাহলে ইলেকট্রনও 3, তাহলে প্রথম স্তরে 2টা গেল, আর বাকি আছে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা তৃতীয় স্তরে গেল, দ্বিতীয় স্তরে গেল। কার্বন 6, এটা তো আগেই দেখাইছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে কিছু ইলেকট্রন বিন্যাস, এটা হলো কি ডায়াগ্রাম পদ্ধতিতে। তো ডায়াগ্রাম পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাস আরও দেখব, তবে এর আগে এখানে কিছু দেওয়া আছে, এটা আমরা একটু দেখি। দেখো, পূর্ববর্তী কক্ষপথ সম্পূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত নতুন অরবিট বা কক্ষপথে শুরু হতে পারে না। অর্থাৎ ইলেকট্রন আগে প্রথম শক্তি স্তর আগে পূরণ হবে, তারপর দ্বিতীয় শক্তি স্তরে যাবে। যেহেতু প্রথম স্তরে 2টার বেশি ইলেকট্রন যেতে পারবে না,
এই কারণে আমরা এখানে দুইটার বেশি ইলেকট্রন দিতে পারবো না। এখানে যদি আমি মনে করি আমি এই ইলেকট্রনটা এখানে দিতে পারবো না, কারণ প্রথম স্তরে দুইটার বেশি ইলেকট্রন যায় না, দ্বিতীয় স্তরে 8টার বেশি যাবে না। তাহলে দ্বিতীয় স্তরেও কি 8টার বেশি যেতে পারবে না, তৃতীয় স্তরে 18টার বেশি যেতে পারবে না, চতুর্থ স্তরে 32টার বেশি যেতে পারবে না। তবে প্রথম স্তর দুইটা যদি পূরণ হয়ে যায় তাহলে সেই বাকি ইলেকট্রনটা দ্বিতীয় স্তরে যেতে পারবে। ঠিক আছে, উদাহরণস্বরূপ লিথিয়ামের পরমাণুতে 3টি ইলেকট্রন আছে, তাদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে থাকে। কারণ তো এখানে আর একটা পরিবেশের নিয়ম নেই, এই কারণে তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে যায়। ঠিক একইভাবে কার্বন পরমাণুতে 6টি ইলেকট্রন থাকার এদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং বাকি 4টি দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে। কার্বনে দেখো প্রথমে 2টা ইলেকট্রন প্রথম কক্ষপথে, আর দ্বিতীয় কক্ষপথে হলো 4টা। দ্বিতীয় কক্ষপথে কিন্তু 8টা যাওয়ার কথা, কিন্তু এর ইলেকট্রন আছে আর 4টা, এই কারণে আমরা 4টা ইলেকট্রন দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কিছু মৌলে ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা এবং প্রতীক সহ নিচে দেখানো হবে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম এভাবে শুরু করে আর্গন পর্যন্ত দেওয়া আছে 18 পর্যন্ত। ঠিক আছে, এদের প্রতীকও দেওয়া আছে। দেখো ইলেকট্রন দেখো এখানে প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরেও এখানে হিলিয়ামের 2টা, তৃতীয় লিথিয়ামের দেখো প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 1টা, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 2টা, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 3টা। এইভাবে তোমরা ডায়াগ্রাম পদ্ধতিতে করে নিও এই ইলেকট্রনগুলো। ঠিক একইভাবে দেখো সবগুলো আছে। প্রথম স্তরে এখানে দেখো 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 1টা, প্রথম স্তরে 2টা, 8টা, তৃতীয় স্তরে 2টা। এইভাবে দেখো প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরেও 8টা। ঠিক আছে, তো দ্বিতীয় স্তরে দেখো 8টার বেশি পূরণ হয়নি, কারণ তৃতীয় স্তরে 8টার বেশি যেতে পারবে না, তো 8টা যাওয়ার পর তৃতীয় স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। আর ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম এখান থেকে তোমরা একটু পড়ে নিও আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা জানবো যোগের রাসায়নিক সংকেত। দেখো যোগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। যেমন 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে পানি H2O পানি তৈরি হয়। অর্থাৎ 2টি হাইড্রোজেন আর একটি অক্সিজেন মিলে তৈরি হয় পানি। এখানে দেখো অণু গঠিত হয়, এখানে পানি হলো পানির অণু রাসায়নিক সংকেত। সুতরাং মৌল বা যৌগের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগমূলকের সংখ্যাকে সংকেতের নিচে ডান পাশে ছোট করে লেখা হয়। যেমন দেখো এখানে লেখা আছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে ক্যালসিয়ামের যোজনী এখানে থাকবে আর ক্লোরিনের যোজনী এখানে থাকবে। তাহলে ক্যালসিয়ামের যোজনী হলো 2 আর ক্লোরিনের যোজনী 1। ঠিক আছে, যেমন এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম যোজনী 3, এই পাশে 3 দেওয়া, আর এর যোজনী হলো 2, এই 2টা এই পাশে দেওয়া। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল হলো যৌগের সংকেত। একটা যৌগের সংকেত, এটা যৌগের সংকেত। আর অণুর সংকেত দেখো এটাও যৌগ বা অণু বলা যাবে। আবার নাইট্রোজেনের অণুর সংকেত, অক্সিজেনের অণুর সংকেত, এটাও সব অণু। অর্থাৎ যার ভিতরে শুধু সেই মৌল ছাড়া অন্য কোনো মৌল থাকবে না, সেটা হলো অণু। ঠিক আছে, তাহলে এটা হলো অণুর সংকেত, নাইট্রোজেন অণুর সংকেত, অক্সিজেনের অণুর সংকেত। যেমন দেখো এখানে হাইড্রোজেনের অণুর সংকেত, তারপর নাইট্রোজেনের অণুর সংকেত, তারপর হলো অক্সিজেনের অণুর সংকেত, ক্লোরিনের অণুর সংকেত, ব্রোমিনের অণুর সংকেত। এই সবগুলো হলো অণুর সংকেত। আর এই যেগুলো বললাম এগুলো হলো যৌগের অণুর সংকেত। আর এখন আমরা কিছু দেখবো আয়নের সংকেত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিছু যৌগমূলকের সংকেত। এইগুলো হলো যৌগমূলকের সংকেত। এই যেমন প্রত্যেকটা অনেকগুলো মৌল একত্রে যুক্ত হয়ে যদি একটা পরমাণুর মতো আয়নের ন্যায় আচরণ করে তাহলে এটাকে বলা হবে যৌগমূলক। তাহলে দেখো NH4 অ্যামোনিয়াম প্লাস, এটা হলো যৌগমূলক। CO3 2- এটা হলো যৌগমূলক। দেখো এটা অ্যামোনিয়াম কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট, সালফেট, হাইড্রোজেন সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, হাইড্রোপার অক্সাইড, ফসফোনিয়াম, এসব হলো যৌগমূলকের সংকেত।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেগুলো দেখব এগুলো সব হলো যৌগের, যেটা ছিল যৌগমূলক আর এটা হলো যৌগের সংকেত। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যৌগের সংকেত। সবগুলো এটা হলো মৌল সংকেত, মৌলের সংকেত বা প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আইসোটোপ সম্পর্কে জানবো। দেখো, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, আমরা জানি যে সকল মৌলের ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তাই, আর হলো প্রোটন সংখ্যাও তাই। নিউট্রন সংখ্যাটা হলো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিবে। তাহলে দেখো বলেছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। নিচের টেবিলে দেখো তিনটি পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কাজেই তারা একে অপরের আইসোটোপ। হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। এখানে দেখো প্রত্যেকটার মৌলের প্রোটন সংখ্যা এক, প্রোটন সংখ্যা এক, প্রোটন সংখ্যা এক, প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা এক। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো ভর সংখ্যা, তাহলে এর এক থেকে একবার দিলে 0, তাহলে এর নিউট্রন সংখ্যা 0। তাহলে দেখো প্রত্যেকটার প্রোটন সংখ্যা এক, তাহলে দেখো প্রোটন সংখ্যা সমান, তাহলে দেখো প্রত্যেকটা প্রোটন সংখ্যা সমান। ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, দেখো ভর সংখ্যা এর 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে ভর সংখ্যা ভিন্ন। নিউট্রন সংখ্যা দেখো এর 1 থেকে 1 বাদ দিলে 0, তারপরে এর 2 থেকে 1 বাদ দিলে 1, আর 3 থেকে 1 বাদ দিলে 2, 4 থেকে 1 বাদ দিলে 3, 5 থেকে 1 বাদ দিলে 4, 6 থেকে 1 বাদ দিলে 5, 7 থেকে 1 বাদ দিলে 6। তাহলে দেখো প্রত্যেকটার দেখো নিউট্রন সংখ্যা হলো ভিন্ন, এই কারণে এটাকে বলা হবে আইসোটোপ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে, নাম, প্রতীক, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। হাইড্রোজেন বা প্রোটিয়াম, অর্থাৎ 1, 1 যেটা, তারপর হলো ডিউটেরিয়াম 2, 1, ট্রিটিয়াম 3, 1। তাহলে দেখো প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যা 1, 1, 1, ভর সংখ্যা হলো এর 1, এর 2, এর 3। নিউট্রন সংখ্যা, তাহলে এ থেকে আমরা জেড বাদ দিব, তাহলে 0, 1, 2। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর চলো আমরা ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পারমাণবিক সংখ্যা, কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন সংখ্যা থাকবে ওই প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা বলবো। আর পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা হলো ইলেকট্রন সংখ্যা। এটা তো আমরা সবাই বুঝতে পারছি, যেহেতু আমরা আগে পড়েছি। এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। যেমন হিলিয়াম এর একটি পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আবার অক্সিজেনের পরমাণু নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। কোনো পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটির হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হলে ওই পরমাণুটি হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 9 হলে ওই পরমাণুটি ফ্লোরিন। অর্থাৎ পারমাণবিক সংখ্যায় কোনো পরমাণুর আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু প্রত্যেকটা পরমাণুর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আদান শূন্য, তাই পরমাণু নিউক্লিয়াসের যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরেও ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাই বাইরে যদি ইলেকট্রন সংখ্যা 7টি থাকে তাহলে প্রোটন সংখ্যাও থাকবে, ভিতরে প্রোটন সংখ্যাও থাকবে, নিউক্লিয়াসের ভিতরে 7টি। ঠিক আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা যাও থাকবে, ইলেকট্রন সংখ্যাও তাই থাকবে এবং পারমাণবিক সংখ্যাও তাই থাকবে। তাহলে কোনো মৌলের, আবার বলি, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো ভর সংখ্যা আমরা জানবো। তাহলে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তাহলে দেখো কীভাবে সেটা, দেখো সোডিয়ামের 11 নম্বর সিরিয়ালে, তাহলে পারমাণবিক সংখ্যা হলো কত? 11, আর ভর সংখ্যা হলো 23। তাহলে দেখো এর পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে ভর সংখ্যা 23, তাহলে নিউট্রন সংখ্যা কত? 23 থেকে 11 বাদ দাও, তো প্রোটন সংখ্যা বাদ দাও, তাহলে এখানে
প্রোটন সংখ্যা হলো নিউট্রন সংখ্যা হলো 12, আর পারমাণবিক সংখ্যা হলো কত 11, তাহলে প্রোটন সংখ্যা 11, তাহলে 11 আর ওই ওখান থেকে বেরোলো 12, তাহলে 11 আর 12 কত হয় 23। ঠিক আছে, অর্থাৎ এর ভর সংখ্যা হলো কত 23, প্রোটন সংখ্যা হলো 11, তাহলে নিউটন সংখ্যা হলো 23 থেকে বাদ দাও 11, তাহলে হলো 12। এবার আমরা যখন ভর সংখ্যা বের করব, ভর সংখ্যা বের করলে 12 যোগ 11, তাহলে কত হবে 23। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায়। সোডিয়াম এর ভর সংখ্যা হলো 23, এর প্রোটন সংখ্যা 11, ফলে এর নিউটন সংখ্যা আছে 23 থেকে 11 বাদ দিলে 12। কোনো পরমাণুতে পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লেখা হয়, পরমাণুর ভর সংখ্যা প্রতীকের বাম পাশে উপরের দিকে লেখা হয়। যেমন সোডিয়াম পরমাণুর প্রতীক Na, এর পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23, এটাকে এভাবে লেখা যায়, যে আমরা লিখতে পারো। এখানে দেখো একটা চার্ট আছে, চার্টটা দেখতে পারো, আর তোমরা নিজেরা এটা তোমরা করতে পারো। এখান থেকে মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করো। এটা তোমরা তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা এটা করতে পারো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই প্রশ্নে আমাদের এখানে এটাই আলোচনা ছিল। আমরা এখন পরবর্তীতে যে ছক পূরণ আছে, আমরা এই ছক পূরণ নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা ছক পূরণ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা দেখো, এখন যে কোনো পদার্থের ইলেকট্রন সংখ্যা জানলে নিশ্চয়ই তোমরা তার শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস বের করতে পারবে। একটু ঝালাই করে নেওয়ার জন্য নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস একে দেখা তো দেখি। তাহলে দেখো, এখানে লেখা আছে মৌলের নাম ও প্রতীক, পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস। আমরা এখানে দেখব। তাহলে ফ্লোরিন, পটাশিয়াম, এখানে দেওয়া আছে ক্রোমিয়াম আর কপার, এই মৌলগুলোর আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব। তবে আমরা খেয়াল করব প্রিয় শিক্ষার্থীরা সব সময়, যে প্রথম স্তরে 2টার বেশি যাবে না, দ্বিতীয় স্তরে 8টার বেশি যাবে না, তৃতীয় স্তরে 18টার বেশি যাবে না, চতুর্থ স্তরে 32টার বেশি যাবে না। আমরা এটা খেয়াল করব, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল করা দরকার, যে কোন শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9। তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা যদি 9 হয়, প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা জানি পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে। তাহলে এখানে দেখো, ডায়াগ্রাম পদ্ধতিতে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, তাহলে এটা হলো ফ্লোরিন। তো ফ্লোরিনে দেখো প্রথম স্তরে যেহেতু ইলেকট্রন সংখ্যা 9, তাহলে প্রথম স্তরে ইলেকট্রন গেছে দেখো 1টা 2টা, দ্বিতীয় স্তরে 8টার বেশি যাবে না। তাহলে দেখো ইলেকট্রন আর করা থাকলো 7টা, তাহলে 2 2 4 আর 2 6 আর 1 7, ঠিক আছে। তাহলে দ্বিতীয় স্তরে ইলেকট্রন গেল 7টা। তাহলে দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2 7, প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো পটাশিয়ামের 19। তাহলে দেখো প্রথম স্তরে ইলেকট্রন গেছে কয়টা, এর ইলেকট্রন সংখ্যা 19, প্রোটন সংখ্যা 19, তাহলে প্রথম স্তরে ইলেকট্রন গেছে 2টা, দ্বিতীয় স্তরে যাবে 8টা, তাহলে 8 আর 2 10, বাকি থাকে কত 9। তাহলে দ্বিতীয় স্তরে দেখো কটা দিচ্ছে 2 4 6 8, ঠিক আছে। তাহলে তৃতীয় স্তরে 8টা দিছে, তাহলে তৃতীয় স্তরে যাওয়ার কথা ছিল 9টাই, কিন্তু তৃতীয় স্তরে না গিয়ে চতুর্থ স্তরে গেল কেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে এটা দেখার আগে আমাদের আরেক ধরনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস নীতি আমাদের একটু দেখতে হবে। সেটা কেমন দেখো, 1s 2s 2p 3s 3p 3d 4s, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে s অরবিটালে ইলেকট্রন যায় হলো, s অরবিটালে ইলেকট্রন যায় 2টা,
পি অরবিটালে যায় 6টা, ডি অরবিটালে যায় 10টা, আর এফ অরবিটালে যায় 14টা। এটা হলো উপ অরবিটাল। তাহলে এস অরবিটালে যাবে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, আর এফ অরবিটালের কয়টা? 14টা। তাহলে এখন দেখো আমরা পটাশিয়াম ইলেকট্রোমিনা যদি করি, তাহলে প্রথম স্তরে দেখো 2টা, দ্বিতীয় স্তরে এস অরবিটালে 2টা, পি অরবিটালে কয়টা? 6টা। তাহলে দেখো এস অরবিটালে 2টা, পি অরবিটালে কয়টা? 6টা। তাহলে দেখো প্রথম স্তর, দ্বিতীয় স্তর, এটা হলো তৃতীয় স্তর, আর এটা হলো চতুর্থ স্তর। ঠিক আছে। তাহলে এখন এখানে ইলেকট্রন কটা হলো? 2, 4, 6, 10, 10 আর 18, বাকি থাকে একটা ইলেকট্রন। এখন এই একটা ইলেকট্রন আমি 3Dতে দেবো না 4Sে দেবো? তাহলে এটা হলো আমার এখন মেন ঝামেলা, 3Dতে ইলেকট্রন দেবো না 4Sে? তার নিয়ম অনুসারে আমার 3Dতে দেওয়ার কথা, কিন্তু বিজ্ঞানী আউফবাউ বলছে, এই নীতি অনুসারে n+l এর মান যার কম হবে সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে n এর মান দেখো কখনো 1 হবে, কখনো 2 হবে, কখনো 3 হবে, কখনো 4 হবে, কখনো 5 হবে n এর মান। তাহলে n এর মান হলো স্তর সংখ্যা। তাহলে আমরা যদি এটা কল্পনা করি তাহলে 1, আর যদি আমরা এই দুইটার ভিতরে কল্পনা করি তাহলে এটা হবে 3, এটা হবে 4। তাহলে n এর মান কত হবে এটার ক্ষেত্রে? 3Dর ক্ষেত্রে আমরা একটু দেখি, n এর মান হলো 3 প্লাস l এর মান s এর ক্ষেত্রে কি দেখো, s এর ক্ষেত্রে হলো 0, s p এর ক্ষেত্রে হলো 1, d এর ক্ষেত্রে হলো 2, আর f এর ক্ষেত্রে হলো 3। ঠিক আছে। তাহলে এখানে আছে কি d, তাহলে d এর ক্ষেত্রে কত l এর মান? d এর ক্ষেত্রে হলো 2, তাহলে এই যে 2, 3 আর 2 কত? 5। এবার আছে 4s এর ক্ষেত্রে, 4s এর ক্ষেত্রে হবে n এর মান কত? 4, আর s এর ক্ষেত্রে l এর মান কত? 0, তাহলে 4। এখানে দেখো বিজ্ঞানী আউফবাউ বলছে n+l এর মান যার কম সে অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 3Dর ক্ষেত্রে দেখো মান আসছে 5, আর n+l এর মান 4s এর ক্ষেত্রে আসতেছে হলো কত? 4। তাহলে মান কয়? n+l এর মান কার কম? 3Dর নাকি 4s? তাহলে অবশ্যই 4s এর কম। এই কারণে 3Dতে না গিয়ে ওই ইলেকট্রনটা 4Sে গিয়েছে, এই কারণে স্তর সংখ্যা আরেকটা বেড়ে গিয়েছে। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি 3Dতে না প্রবেশ করেছে অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে প্রবেশ না করে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। পটাশিয়ামের গেল, ক্রোমিয়ামের দেখো 24, এটাও একই। দেখো প্রথম স্তরে দেখো ইলেকট্রন গেছে কয়টা? 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তাহলে 8 আর 2 10, আর পরবর্তীতে দেখো এই অরবিটালে ইলেকট্রন গেছে কয়টা? 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 2, 4, 6, 8, 10, 12, 13। ঠিক আছে। তাহলে 13টা ইলেকট্রন এখানে গেল তৃতীয় শক্তি স্তরে, আর পরবর্তীতে যে ইলেকট্রনটা গেল 4s শক্তি স্তরে। এখন এখানে আমরা ওই ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখি। দেখো 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। এখন দেখো এস অরবিটালে 2টা ইলেকট্রন যাওয়ার কথা ছিল, কিন্তু 3D অরবিটালের ইলেকট্রন হলো স্থিতিশীল হলো, ডি অরবিটাল ইলেকট্রন স্থিতিশীল হলো 5 আর হলো 10, এটা স্থিতিশীল। এখন নিয়ম অনুসারে এখানে 4টা ইলেকট্রন যাওয়ার কথা ছিল। ঠিক আছে। তা এখন 4টা ইলেকট্রন না দিয়ে আমরা এখান থেকে 2টা ইলেকট্রন যাওয়ার কথা ছিল, এই 2টা ইলেকট্রন আমরা কি করব? এখানে একটা ইলেকট্রন এখানে আনবো, তাহলে এখানে হবে 5টা ইলেকট্রন, আর এখানে হবে কয়টা? একটা ইলেকট্রন। তাহলে দেখো এখন প্রথম স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা, তাহলে এই যে প্রথম স্তরে 2টা ইলেকট্রন দিলাম। দ্বিতীয় স্তরে দেখো ইলেকট্রন আছে কয়টা? 6 দিয়ে 8টা, এই কারণে আমরা দ্বিতীয় স্তরে ইলেকট্রন দিলাম 8টা। এবার দেখো তৃতীয় স্তরে ইলেকট্রন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কত হলো? দেখো 2, 6, 2, 8, 8 আর 5 কত? 8 আর 4, 12, 13টা ইলেকট্রন। এই কারণে আমরা তৃতীয় স্তরে ইলেকট্রন দিয়েছি 13টা, আর ইলেকট্রন বাকি থাকলে কয়টা? একটা, চতুর্থ শক্তি স্তরে, এই কারণে আমি চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন দিয়েছি আর একটা। আশা করছি বুঝতে পারছো। ক্রোমিয়ামের পরে আসো এবার কপার। কপারে ঠিক একইভাবে এই 10টা পূরণ করার জন্য
এই একই নীতি আলোচনা করেছে। তাহলে দেখো 1s 2s 2p, তারপর কত 3s 3p 3d, তারপর হলো 4s। এখন দেখো এইখানে একটা দিলাম আর এখানে 10টা, তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কটা হলো দেখো, প্রথম শক্তি স্তরে 2টা হলো, দ্বিতীয় শক্তি স্তরে হলো 6 দিয়ে 8টা, তৃতীয় শক্তি স্তরে হলো কয়টা 10 আর 16 17 18টা, তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 18টা, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টা। তাহলে দেখো এখানে সুতরাং কপার মৌল ইলেকট্রন মিনাস 2 8 18 1, ঠিক আছে। তারপর দেখো প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি এবং চতুর্থ কক্ষপথে 1টি ইলেকট্রন বিদ্যমান। তো শিক্ষার্থীরা আমি আগেই বলছি যে ইলেকট্রন এখানে 2টা থাকার কথা ছিল, কিন্তু ডি অরবিটাল হলো 10 আর 5-এ স্থিতিশীল, এখানে 9টা ইলেকট্রন ছিল, তাই এখান থেকে একটা ইলেকট্রন এখানে 10 প্রিন্ট করা হয়েছে। কপারের ক্ষেত্রে একই, এখানে 4 ছিল ডি অরবিটাল, 4টা ইলেকট্রন ছিল থাকার কথা ছিল, আর 4s অরবিটালে 2টা থাকার কথা ছিল, কিন্তু এই স্থিতিশীল হলো 5-এ আর 10-এ, তাহলে এখানে ছিল 4, এই 5 বানানোর জন্য এখান থেকে একটা ইলেকট্রন এখানে আছে, এই কারণে ডি অরবিটাল স্থিতিশীলতা অর্জন করেছে। এখানেও 9টা ছিল, এই 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন এনে এখানে 10 দিয়ে এখানে স্থিতিশীলতা অর্জন করেছে। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।